স্বাগত জানাই আমার দ্বিতীয় ভিডিওতে। আজ আমি কেমিস্ট্রির একটি টপিক, ক্লাস 11-এর একটি টপিক, প্রথম চ্যাপ্টার যেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এই চ্যাপ্টারের শুরুতেই আমরা ডিসকাস করব কিছু সংখ্যা নিয়ে। ঠিক আছে, এখানে কিন্তু অ্যাজ সাচ কেমিস্ট্রির কোনো ব্যাপার নেই, এটা সায়েন্সের যে কোনো তোমার সাবজেক্টেরই এটি একটি ব্যাপার, এটি একটি এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এই সমস্ত নিয়ে কিছু ডিসকাশন রয়েছে এই টপিকের মধ্যে, যেটি হচ্ছে তোমার অ্যাকিউরেসি, প্রিসিশন, সিগনিফিকেন্ট ফিগার্স এবং রাউন্ডিং অফ। চলো আমরা ডিসকাস করি আজকের ভিডিওতে এই টপিকগুলো নিয়ে। চলো আজ আলোচনা করা যাক আনসার্টেনিটি অফ মেজারমেন্ট। দেখো, মেজারমেন্ট এটা আমরা কিন্তু সম্বন্ধে জানি, তাই না? অঙ্কে আমরা পড়েছি বিভিন্ন টাইপের মেজারমেন্ট করা যায়। তো তোমরা পরিমিতি শিখেছো, তাই না? তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি বা সায়েন্সের যে কোনো স্ট্রিমে কি হয়, তোমরা কি করতে পারো? এক্সপেরিমেন্ট করো। তো সেই এক্সপেরিমেন্টের যে ডেটাটা, সেইটি কিন্তু নিয়ে কিছু আমাদের এখানে ডিসকাশন রয়েছে। তো অরিজিনাল কোন একটা এক্সপেরিমেন্টে ধরো যেটা ভ্যালু আসার কথা, আমরা কিন্তু সবসময় এক্সপেরিমেন্টে সেই ভ্যালুটি পাই না। এই যে সঠিক ভ্যালু থেকে যে মানে তোমার যেটাকে বলে ডেভিয়েশন, সেই ডেভিয়েশনটা কি আমরা বলছি আনসার্টেনিটি। কথাটা বুঝতে পেরেছো? মানে অনিশ্চিত। ধরো তুমি একটি টাইট্রেশন করছো। টাইট্রেশন মানে কি? তোমরা ছোটবেলায় পড়েছো, যেখানে কি হয়, একটি অ্যাসিড একটি বেস দ্বারা নিউট্রালাইজ হয়, একটি অক্সিডেন্ট একটি রিডাক্ট্যান্ট দিয়ে নিউট্রালাইজ হয়। সেখানে আমরা পড়েছিলাম যে ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ অ্যাসিডস ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ বেসকে নিউট্রালাইজ করে, তাই না? তো সেখানে একটা ইন্ডিকেটর থাকে, সেখানে কালার চেঞ্জ হয়, আমরা কালার চেঞ্জ দেখে এক্সপেরিমেন্টটা করি এবং সেখানে আমরা একটা ভ্যালু পাই, তাই না? একটা বুরেট বলে একটা অ্যাপারেটাস আছে, তোমরা নিশ্চয়ই জানো। কনিক্যাল ফ্লাস্কে আমরা কি করি? পিপেট আউট করে সলিউশন নিই, এবং বুরেটে কি করি? আরেকটি সলিউশন নিই, যেইটা দিয়ে আমরা কিন্তু টাইট্রেশন প্রসেসটা করি। তো এই এক্সপেরিমেন্টটা করতে গেলে ধরো তোমাকে সেম কনসেন্ট্রেশনের অ্যাসিড এবং বেস দেওয়া হয়েছে, ঠিক আছে? এবং তাদের তোমার নরমালিটি অনুযায়ী তাদের কনসেন্ট্রেশন হচ্ছে সেম, অ্যাসিড এবং বেসের কনসেন্ট্রেশন সেম। তাহলে তুমি 10 ml 10 ml তুমি একটি বেস পিপেট আউট করেছো, তাহলে থিওরিটিক্যালি বা আসার কথা কি, বুরেটে 10 ml অ্যাসিড, তাহলে 10 ml অ্যাসিড দিয়ে তুমি 10 ml বেসকে তুমি নিউট্রালাইজ করছো। এটা ট্রু ভ্যালু, ঠিক আছে? তুমি যখন এক্সপেরিমেন্ট করছো তখন তুমি পাচ্ছ ধরো 9.5, কেউ পেলো ধরো 10.2। তাহলে এই ভ্যালুটি কিন্তু 10 নয়, তাহলে 10-এর থেকে কিছুটা ডেভিয়েশন হচ্ছে। এই ডেভিয়েশনটি কি আমরা বলছি আনসার্টেনিটি, তাই না? অনিশ্চয়তা বা অনিশ্চিত। তাহলে এই অনিশ্চিত ব্যাপারটিকে নিয়ে আমরা আজকে ডিসকাস করি। প্রথম যে টপিকটা রয়েছে সেটি দেখো, অ্যাকিউরেসি। কি বলতো? অ্যাকিউরেসি। অ্যাকিউরেসিটা কি? অ্যাকিউরেসি হচ্ছে, ধরো তোমার একটা ট্রু ভ্যালু আছে, তোমাকে যেটা একটু আগে বললাম, ধরো তোমার একটা রিডিং আসার কথা 10 ml আসার কথা, তুমি বুলেট রিডিং 10 ml পাচ্ছ, কিন্তু সেখান থেকে তুমি দেখা যাচ্ছে যে তুমি পেয়েছো 9.9। তার মানে কি তোমার ভ্যালুটা অনেকটা কাছাকাছি গেল। তার মানে 9.9 যে ভ্যালুটা, সেটা হচ্ছে তোমার মেজার্ড ভ্যালু, তাই না? মেজার্ড ভ্যালু, তুমি এটা মেজার করেছো, এক্সপেরিমেন্টালি তুমি মেজার করেছো। তো এই ভ্যালুটাকে আমরা কি বলবো? মেজার্ড ভ্যালু বা এক্সপেরিমেন্টাল ভ্যালু। কিন্তু 10 দিয়ে যে ভ্যালুটা যেটা আমি বললাম, সেটি কি? ট্রু ভ্যালু। দেখো, আমরা এখানে আমি একটা জিনিস লিখেছি, এইটা আমি লিখেছি কিন্তু এনসিইআরটি ক্লাস 11-এর বই থেকে। অ্যাকিউরেসি মানে কি? এগ্রিমেন্টস অফ মেজার্ড ভ্যালু টু দ্য ট্রু ভ্যালু।
তার মানে কি ট্রু ভ্যালুর কতটা কাছাকাছি। তাহলে মেজার্ড ভ্যালু যদি ট্রু ভ্যালুর কাছাকাছি হয় তার মানে কি সেই ভ্যালুটি হচ্ছে অনেকটা অ্যাকিউরেট, তার অ্যাকিউরেসি কিন্তু ভেরি গুড। ঠিক আছে, এটিকে আমরা বললাম অ্যাকিউরেসি। নেক্সট যে পয়েন্টটা বলবো সেটাকে বলবো প্রিসিশন। প্রিসিশনটি কি? ধরো একটি টাইট্রেশন, একই এক্সপেরিমেন্ট তুমি অনেক কভার করছো। ঠিক আছে, তুমি একই এক্সপেরিমেন্ট ধরো তুমি 5 বার করছো, তোমার ট্রু ভ্যালু কত? 10, 10। ঠিক আছে, তুমি আফটার দ্য এক্সপেরিমেন্ট তুমি ধরো ভ্যালু পাচ্ছ 9.5। ঠিক আছে, তুমি ধরো পাচ্ছ 9.5। তাহলে এই যে তুমি ধরো প্রথম রিডিং, ফার্স্ট রিডিং 9.5, সেকেন্ডটা 9.5, থার্ডটা 9.5, ফোর্থটা ধরো হলো তোমার 9.4 এবং ফিফথ রিডিংটাও ধরো তুমি 9.5 পেলে। তার মানে কি তোমার এক্সপেরিমেন্টের বিভিন্ন টাইমে ভ্যালুগুলো কিন্তু তোমার প্রায় কাছাকাছি। তাহলে এই যে ব্যাপারটা, এটাকে আমি বলবো প্রিসাইজ, বা এটাকে বলা হচ্ছে প্রিসিশন। তার মানে ক্লোজনেস অফ ভেরিয়াস মেজারমেন্ট অফ দ্য সেম কোয়ান্টিটি। ঠিক আছে, তুমি একটা জিনিসকে বারে বারে যখন তুমি যতবার তুমি সেটাকে এক্সপেরিমেন্ট করছো তুমি তার ভ্যালু কিন্তু একই রকম পাচ্ছ। তো এইটাকে বলা হচ্ছে প্রিসাইজ। ধরো কোনো একটি স্টুডেন্ট, তোমার কোনো বন্ধু ধরো একই এক্সপেরিমেন্ট করছে, সে ধরো পেলো 9.4, 9.7, 10.7। তাহলে এর ভ্যালুগুলো কিন্তু প্রিসাইজ নয়, তাই না? তাহলে এর ভ্যালুগুলোর মধ্যে কিন্তু ডিফারেন্স কিন্তু অনেক বেশি বেশি, তাহলে ক্লোজনেসটা কিন্তু নেই। তাহলে এটাকে আমি কি বলবো? নট প্রিসাইজ, তাই না? ক্লিয়ার হয়েছে? অ্যাকিউরেট ভ্যালু মানে হচ্ছে ট্রু ভ্যালুর কত কাছে, আর তুমি যে এক্সপেরিমেন্টটা করছো সেই এক্সপেরিমেন্টের যে বিভিন্ন ভ্যালুগুলো সেইগুলো কত কাছাকাছি সেইটাকে আমি বলছি প্রিসিশন। ক্লিয়ার হয়েছে? দেখো এখানে আমি একটি জিনিস দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যেখানে ধরো এক্স বলে একটি স্টুডেন্ট রয়েছে, সে একটি এক্সপেরিমেন্ট করেছে, ধরো টাইট্রেশন করেছে। প্রথমে একটি রিডিং পেয়েছে সে 11.70, তারপরে পেয়েছে সে 10.70। তার মানে প্রায় 1 ml এর পার্থক্য, 1 ml এর একটা ডিফারেন্স রয়েছে। তাহলে তার অ্যাভারেজ সে করেছে 11.20, কিন্তু এই এক্সপেরিমেন্টের ট্রু ভ্যালু হচ্ছে 10। ক্লিয়ার হয়েছে? তাহলে এই যে ট্রু ভ্যালু থেকে ডিফারেন্সটা কত? 1.2। এটা হচ্ছে ও পেয়েছে 11.2 আর ট্রু ভ্যালু থেকে তার ডিফারেন্স হচ্ছে 1.2, তাই না? তাহলে এর ভ্যালুটা কিন্তু নট অ্যাকিউরেট, অ্যাকিউরেট নয়, এবং তার সাথে সাথে সেটি কিন্তু প্রিসাইজও নয়। মানে এর নিজের যে ভ্যালুগুলো সেগুলোর মধ্যে অনেকটাই ডিফারেন্স রয়েছে। ক্লিয়ার হয়েছে? দেখো ওয়াই বলে আরেকটি বন্ধু, সে এক্সপেরিমেন্ট করেছে। একবার সে পেয়েছে 11.40, আরেকবার সে পেয়েছে 11.38। সে অ্যাভারেজ করেছে 11.39। দেখো তার যে এক্সপেরিমেন্টাল ডেটাগুলো কিন্তু প্রিসাইজ, সে দুবারই কিন্তু প্রায় কাছাকাছি ভ্যালু পেয়েছে, কিন্তু সে এক্সপেরিমেন্টাল রেজাল্ট যেটা পেয়েছে সেটা কিন্তু তোমার অরিজিনাল যে ভ্যালুর থেকে অনেকটাই ডিফার করছে, অনেকটাই পার্থক্য রয়েছে। তাহলে এখানে আমি অবশ্যই বলতে পারি ভ্যালুটি কিন্তু অ্যাকিউরেট নয়, কিন্তু তার ভ্যালুটা হচ্ছে প্রিসাইজ। বোঝা গেছে? এইবার থার্ড স্টুডেন্ট, যার নাম হচ্ছে জেড, সে এক্সপেরিমেন্ট করেছে। প্রথমবার সে পেয়েছে 10.01, তারপরবার পেয়েছে সে 9.99। তাহলে সে অ্যাভারেজ করেছে এবং অ্যাভারেজ সে পেয়েছে সেটা হচ্ছে 10। এবং দেখো সেটা ট্রু ভ্যালুর সাথে পুরোপুরি মিলে গেছে। বা ধরো আমি এখানে লিখেছি এটা, বা ধরো সামান্য একটু ডিফারেন্স থাকতেই পারে, 0.1 এর ডিফারেন্স থাকতেই পারে, 0.01 ডিফারেন্স থাকতেই পারে। তার মানে তার ভ্যালুটা কিন্তু কি হয়েছে? অ্যাকিউরেট। ঠিক আছে, যেটা ট্রু ভ্যালু তার কাছাকাছি তার মেজার্ড ভ্যালু বা এক্সপেরিমেন্টাল ভ্যালুটা চলে গেছে, সেই জন্য আমি সেটাকে বলছি কি অ্যাকিউরেট। তার মানে তার এক্সপেরিমেন্টটা কি হয়েছে? অ্যাকিউরেট হয়েছে। অ্যান্ড
তার যে দুবার সে এক্সপেরিমেন্ট করেছে এই এক্সপেরিমেন্টাল ভ্যালুগুলো কিন্তু প্রায় কাছাকাছি, তাহলে এটা আমি বলতেই পারি তার ভ্যালুটা কিন্তু অনেকটাই প্রিসাইজ। ক্লিয়ার হয়েছে? বলো, কোনো ডাউট নেই নিশ্চয়ই? যদি ডাউট থাকে তোমরা কমেন্ট করবে। নেক্সট আমি যে টপিকটা বলবো সেটি হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার্স। তোমরা দেখবে বইতে রয়েছে সিগনিফিকেন্ট ফিগার্স বলে একটি টপিক, তাই না? সিগনিফিকেন্ট ফিগার্স রিপ্রেজেন্ট দোজ ডিজিটস হুইচ আর প্রেজেন্ট ইন এ নাম্বার, ঠিক আছে, দ্যাট ইন্ডিকেট দ্য প্রিসিশন অফ দ্য ভ্যালু অ্যান্ড কনসিডার দ্য রিলায়েবল, তার মানে ভ্যালুটা নেওয়া যেতে পারে, রিলায়েবল মানে বিশ্বাসযোগ্য হতে পারে, এবং যে ভ্যালুটির মধ্যে কিন্তু লাস্টের যে ডিজিটটা থাকবে সেটি কিন্তু আনসার্টেন একটি ডিজিট, ঠিক আছে, তার মধ্যে একটু ফ্লাকচুয়েশন থাকতেই পারে। দেখো এখানে আমি একটি কথা বলি, দেখো যখন আমরা মেজারমেন্ট করি না তখন আমাদের কিন্তু কিছু লিমিটেশন থাকে, জানো তো? লিমিটেশনটি কি? দেখো একটু আগে আমি তোমাকে অ্যাকিউরেট বা প্রিসিশনের কথা বললাম, ট্রু ভ্যালু থেকে একটু ডিফারেন্সের কথা বললাম, একটু ডিফার করতে পারে সে কথাটিও আমি তোমাদের বললাম। যে কোনো এক্সপেরিমেন্ট নির্ভর করে কিসের উপর জানো তো? কাদের উপর ডিপেন্ড করে? তুমি যে ইনস্ট্রুমেন্টে কাজ করছো তার উপর ডিপেন্ড করছে, এবং তার সাথে সাথে যে এক্সপেরিমেন্টটি করছে তার স্কিলের উপর ডিপেন্ড করে, স্কিল, তাই না? তাহলে দেখবে যে ইনস্ট্রুমেন্ট যদি খুব একটি ভালো না হয়, যদি তার মধ্যে অনেক রকমের ধরো লিমিটেশন যদি থাকে, অনেক রকমের ধরো ড্রব্যাক যদি থাকে, তাহলে কিন্তু অরিজিনাল ভ্যালু থেকে আমার এক্সপেরিমেন্টাল ভ্যালুটা কিন্তু অনেকটাই ডিফার করবে। তোমরা ধরো এখন স্কুল লেভেলে পড়াশোনা করছো, তোমরা ধরো আস্তে আস্তে যখন যত হায়ার স্টাডি করবে, তোমরা যখন রিসার্চ করবে, তখন দেখবে স্কুলে তোমরা যে অ্যাপারেটাস গুলো নিয়ে কাজ করছো হয়তো দেখা যায় সেগুলো ঠিকই, আমি ভুল কিছু বলবো না, সেগুলো কিন্তু ঠিক আছে, কিন্তু দেখা যাচ্ছে যে যখন তোমরা রিসার্চ করবে, আরো ধরো খুব সায়েন্টিফিক যখন তোমরা কাজ করবে, গবেষণা করবে, তখন কিন্তু তোমার ইনস্ট্রুমেন্ট গুলো খুবই কি হবে? সফিস্টিকেটেড হবে, তাই না? অনেকটাই প্রিসাইজ হবে, এবং সেখানে তোমার কি হবে? ভ্যালুগুলোর মধ্যে খুব একটা বেশি পার্থক্য থাকলে কিন্তু হবে না, তাই না? রিসার্চ কিন্তু একটু অন্য লেভেলের একটা ব্যাপার। তো সেখানে আমরা কি দেখবো? যে ইনস্ট্রুমেন্টের লিমিটেশন। তুমি একই এক্সপেরিমেন্ট করছো, ধরো আমি তোমাদেরকে একটা কথা বলছি, ধরো বোঝানোর চেষ্টা করছি, ধরো তুমি কি করছো? একটা নর্মাল একটা ব্যালেন্স, ঠিক আছে, সে ব্যালেন্সে তুমি ধরো কোনো জিনিস ওজন করছো, তুমি ধরো তাতে মাপলে, বাটখারা দিয়ে দিলে, তুমি তাতে মাপলে ধরো সেটা 10 গ্রাম ওজন হলো, কিন্তু দেখা যাচ্ছে তুমি সেটাকে যখন ইলেকট্রনিক ব্যালেন্সে তুমি আরো যখন তোমার তার মধ্যে পয়েন্টের পরে ধরো অনেকগুলো রয়েছে তোমার ডিজিট সেখানে মাপা যায়, হ্যাঁ, 1 গ্রামের ধরো মিলিগ্রাম বা তার থেকে অনেক ছোট ছোট মানে মাসের কোনো জিনিসকে তুমি যদি মাপতে পারো, তাহলে সেই ইনস্ট্রুমেন্ট গুলো আরো বেশি সফিস্টিকেটেড হবে। তো সেখানে তুমি দেখবে 10 গ্রাম তুমি পাচ্ছ না, 10 পয়েন্ট সামথিং কোনো একটা ভ্যালু পেয়ে যাচ্ছ, তাই না? তাহলে সেই তোমার হচ্ছে যেগুলো ইলেকট্রনিক ব্যালেন্স সেগুলো কিন্তু আরো বেশি সফিস্টিকেটেড, তুমি সেখানে আরো বেশি অ্যাকিউরেট তুমি ভ্যালু পাবে। তাহলে এই যে ব্যাপারটা, এটি কিন্তু তোমার ইনস্ট্রুমেন্টের কিছু লিমিটেশনস বা ইনস্ট্রুমেন্টের আপগ্রেডেশনের ব্যাপার কাজ করে যে কোনো মেজারমেন্টের ক্ষেত্রে। আরেকটি কি? যে কাজটি করছে তার স্কিল, তাই না? সে কতটা পারদর্শী সেই কাজটির জন্য, সেটার উপরও ডিপেন্ড করে। ধরো কোনো একটি বন্ধু একই টাইট্রেশন করলো, সে পেলো 11, আর কোনো একটি বন্ধু এমন ভাবে সে টাইট্রেশন করলো, অনেক সলিউশন সে বাইরে নষ্ট করলো, তাই না? ধরো সে যখন বুড়ের থেকে যখন কোনো একটা সলিউশন সে যখন অ্যাড করছে, দেখা যাচ্ছে সে কালার চেঞ্জটা ঠিকঠাক অবজার্ভ করতে পারলো না, সে বেশি বুড়েটের সলিউশনটা বেশি দিয়ে দিল, তখন সেখানে কি হলো? তার ক্ষেত্রে ভুল হলো, তাই না? তাহলে এই রকম কিছু লিমিটেশনস কিন্তু থাকে এক্সপেরিমেন্ট করার সময়। তো এই জায়গাটা আমাদের তোমার আনসার্টেনটি বা মেজারমেন্টের যে আনসার্টেনটি, এই জায়গার মধ্যে এটা পড়ে। তো সিগনিফিকেন্ট ফিগার্স মানে হচ্ছে ধরো কোনো একটি সংখ্যার মধ্যে আমার কোন সংখ্যাগুলো তাৎপর্যপূর্ণ, মানে সিগনিফিকেন্ট, কোনটা আমার না হলে সংখ্যাটিকে আমার টোটালটাকে কিন্তু বোঝানো যাবে না, কোন একটা ডিজিটকে আমাকে বোঝাতে পারবো না। তাহলে যে যে সংখ্যাগুলো আমার মাস্ট থাকতেই হবে,
সেগুলো কি আমি বলছি সিগনিফিকেন্ট ফিগার্স। ক্লিয়ার হয়েছে? এর মধ্যে আরো কিছু জিনিস থাকছে, দেখো সেটা তোমাদের এখানে লেখা আছে, সেটা হচ্ছে আনসার্টেন ডিজিট। আনসার্টেন ডিজিট, ধরো তুমি একটা এক্সপেরিমেন্ট করেছো, সেখানে তুমি ভ্যালু পেয়েছো ধরো 1.2231, ঠিক আছে? ধরো তুমি একটা জিনিস তুমি ওজন করেছো, এত গ্রাম তুমি ওজন করেছো। এবার এই যে 2, এইবার দেখো সেই যে ধরো তুমি যে ব্যালেন্সে ওজন করছে, সেই ব্যালেন্সের তোমার অ্যাকিউরেসি হচ্ছে 0.0301। তার মানে তুমি এই যে 2 শেষে যে তুমি 2 এর যে ডিজিটটা পেয়েছো, এই ডিজিটটা কিন্তু তোমার বেশিও হতে পারে এবং কমও হতে পারে। তার মানে এটা কখনো কখনো তোমার মেজারমেন্টে 3 আসতে পারে, আবার কখনো কখনো 1 আসতে পারে। তাহলে এইখানে এইটিকে বলা হচ্ছে আনসার্টেন ডিজিট, তাই না? একটা আনসার্টেন ডিজিট কিন্তু থাকবে যে কোনো মেজারমেন্টের ক্ষেত্রে। এটা কিন্তু একটা ইনস্ট্রুমেন্টের একটা লিমিটেশন। এটা যত ভালো ইনস্ট্রুমেন্ট হবে তার কিন্তু তোমার এই যে আনসার্টেনটি লেভেলটা অনেকটাই কম হবে, তাই না? দেখো কিছু কিছু সিগনিফিকেন্ট ফিগারস এর আমার কিছু রুলস, কিছু নিয়ম আমাকে দেখতে হবে। কি কি সেইটা? এইটা কিন্তু আমি এনসিইআরটির বই থেকেই নিয়েছি। দেখো বলছে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্স। তাহলে জিরো ছাড়া প্রতিটা ডিজিটের কিন্তু একটা সিগনিফিকেন্ট রয়েছে। তো 1 to 9 প্রতিটা ডিজিটই কিন্তু সিগনিফিকেন্ট, তাই না? ধরো আমি যদি বলি 0.37, তাহলে 3 and 7 ধরো 0.37, এইটার কথা আমি বলছি। ধরো 0.37, ঠিক আছে? এই যে এখানে 3 and 7 both are significant, তাহলে এরা হচ্ছে নন জিরো। তাহলে অল নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট। ক্লিয়ার? নেক্সট ওয়ান, জিরো প্রেসিডিংস ফার্স্ট নন জিরো ডিজিট আর নট সিগনিফিকেন্ট। তার মানে কি? ধরো 0.05, ওকে? তাহলে এর আগে এই যে জিরো, এই যে জিরো, এই দুটো জিরো কিন্তু নট সিগনিফিকেন্ট, ঠিক আছে? এখানে সিগনিফিকেন্ট নাম্বার কতগুলো আছে? 5, only 5 is significant. If there is 5, 8, then significant numbers is 5 and 8. There is two significant numbers. 0 is not the significant number. So the second rule is 0 precedings মানে আগে হচ্ছে, কোনো নন জিরো আগে যদি বসে তাহলে সেটি হচ্ছে তোমার নট সিগনিফিকেন্ট, নন সিগনিফিকেন্ট। ওকে, নেক্সট ওয়ান ইজ দ্য জিরো বিটুইন টু নন জিরো ডিজিট, তাই না? ধরো তুমি এখানে লিখছো 307, এইটার করেসপন্ডিং আমি এখানে বোঝানোর চেষ্টা করছি। ধরো তোমার হচ্ছে 507, সো হেয়ার এখানে জিরো কিন্তু দুটো নন জিরো ডিজিটের মধ্যেখানে রয়েছে। তাহলে এখানে কিন্তু তোমার সিগনিফিকেন্ট নাম্বার কি কি হবে? 5, 0 and 7, তাই না? If there is say for example 1.007, okay, here 4 significant numbers is there because 4 significant numbers are there because 1 and 7 is non-zero. তাহলে 0 কোথায় রয়েছে? 1 and 7 এর মধ্যে রয়েছে। তাহলে এখানে কিন্তু চারটে সিগনিফিকেন্ট নাম্বার 1, 0, 0 and 7। ক্লিয়ার? তাহলে আমার এই কটা টপিক কিন্তু হয়ে গেল। নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে 0 at the end or right of the number, তাই না?
তাহলে 0 যদি এন্ডে যদি থাকে বা রাইটে যদি থাকে তারা সিগনিফিকেন্ট, প্রোভাইডেড, এখানে কিছু কথা আমি তোমাদেরকে বোঝাতে চাইবো, যে যদি কোনো একটি ডেসিমেল নাম্বার, দাঁড়াও যদি এখানে তোমাদেরকে এখানে বোঝাচ্ছি আমি, ধরো একটা ডেসিমেল নাম্বার, তাই না, ধরো এখানে আমি লিখছি 1 0 0, দিস ইজ 100। তাহলে এখানে যদি আমি পয়েন্ট ভাবি, এটাকে 0.0, ওকে। তাহলে দেখো এই যে 0 আমি লিখেছি, এই 0টি কিন্তু এই যে ডেসিমাল যে নাম্বারটা ডেসিমাল রয়েছে, ডেসিমাল পয়েন্টের ডান দিকে যেটা থাকবে রাইট সাইডে সেইটি কিন্তু সিগনিফিকেন্ট, বাট লেফট সাইডে যারা থাকবে দে আর নট সিগনিফিকেন্ট। ঠিক আছে, তাহলে পয়েন্টের রাইটে যারা থাকবে সেটি কিন্তু সিগনিফিকেন্ট, বাট দিস ইজ নট, দিস 2 0 are not significant. So here the significant number is 1 and 0. This 0 is significant. Okay, now if we write 1 0 0, here only 1 is significant. Okay, that means these 2 zeros are left side of the decimal number. So in just 100 digit there is only 1 is significant. Clear? Now this 100 can be written as 1.00 into 10 to the power 2. Here what is the significant numbers? These 2 zeros are the right side of the decimal number. So here the significant numbers are 1, this 1, 0 0. So there is 3 significant numbers. Clear? Now if we write 1.0 into 10 to the power 2, this is also 100. Now here the significant number is 1 and 0. There is 2 significant number. So in 100, 100 তে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র একটি সিগনিফিকেন্ট নাম্বার, কিন্তু 100টাকে যখন আমি 1.00 into 10 to the power 2 করছি, তার মানে সেখানে কিন্তু তোমার একটি, দুটি এবং তিনটি সিগনিফিকেন্ট নাম্বার। আবার যখন 1.0 into 10 to the power 2 যখন লিখছি, সেখানে তোমার দুটো সিগনিফিকেন্ট নাম্বার থাকছে। ক্লিয়ার হয়েছে? তাহলে পয়েন্টের রাইট সাইডে যদি কোনো 0 থাকে দে আর সিগনিফিকেন্ট, বাট পয়েন্টের কিন্তু লেফট সাইডে থাকলে তারা কিন্তু সিগনিফিকেন্ট নয়। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? তাহলে 6.022 into 10 to the power 23, এখানে সিগনিফিকেন্ট নাম্বার কিন্তু কি হচ্ছে? চারটে। কি কি? 6 0 2 2। ক্লিয়ার? 6 0 2 2 আর দ্য সিগনিফিকেন্ট নাম্বার। এবার আমি যেটা ডিসকাস করব সেটা হচ্ছে রাউন্ডিং অফ। তোমরা বিভিন্ন এক্সপেরিমেন্ট করার সময় দেখবে তোমরা এরকম বিভিন্ন টাইপের ভ্যালু পাবে। ধরো এখানে তুমি এরকম পেতে পারো যে ধরো 1.22, তারপর তুমি ধরো পেলে 1.85, তারপর ধরো পেলে তুমি এরকম 10.59। ঠিক আছে? তো এখানে তুমি কি করতে চাইছো? এদেরকে তুমি রাউন্ড অফ করতে চাইছো, বা ধরো তুমি আরেকটি এক্সপেরিমেন্টে তুমি একটা ভ্যালু পেলে, তো 12.53747 একটা তুমি একটা ভ্যালু পেয়েছো। তুমি এখানে পয়েন্টের পরে তোমাকে বলা আছে যে তুমি পয়েন্টের পরে 2 ডেসিমাল তুমি নেবে, তাই না? তাহলে দেখো তুমি এই যে ডিজিটটা তুমি যদি খেয়াল করো দেখবে এই যে 2 এর পরে কোন ডিজিট আছে? 3, তাই না? তাহলে যদি
আমাকে যত ডেসিমেল নিতে বলবে তার ঠিক পরের সংখ্যাটিকে আমি দেখব, সেটা যদি 5 তার থেকে 5 বা তার থেকে বেশি হয়, তাহলে আমি কি করব, এই আগের সংখ্যাটিকে আমি কি করে দেবো, ঠিক পরের সংখ্যা লিখে দেবো। তার মানে ধরো এখানে 3 আছে, 3 মানে কি, এটা 5 এর আগে। তাহলে আমি কিন্তু যখন রাউন্ড অফ করব তখন কিন্তু আমি লিখবো, কি লিখবো, এইখানটায় এই জায়গাটা মুছে দেবো, তাই না? তখন আমি লিখবো 12.52। ক্লিয়ার হয়েছে? তারপর ধরো তোমাকে এখানে বলেছে 10.59, তোমাকে বললো যে তুমি এটাকে রাউন্ড অফ করে দাও, তোমায় কোনো রকম ডেসিমেল পয়েন্টের পরে কিছু রাখতে হবে না। তাহলে তুমি দেখো এখানে 5 রয়েছে, 10.5, এবং 5 এর পরে দেখো 9 রয়েছে, তার মানে তুমি এখানটা কি করবে, 9 মানে কি, 5 এর পরে, তাহলে এইখানে তুমি লিখতে পারো 6। ধরো তোমার ডেসিমেলের পরে যদি একটা একটা তোমার ডিজিট যদি বলে, তাহলে তুমি এখানে 10.6 লিখে দিলে। ক্লিয়ার হয়েছে? তারপর ধরো তোমাকে এখানে বলো 1.85, তুমি এটাকে ডেসিমেলের পরে একটা একটা নাও, যেহেতু এটা 5 রয়েছে তাহলে তুমি এটা কি করে দেবে, কি লিখবে, 1.9। ক্লিয়ার? তাহলে এইটাকে বলা হচ্ছে রাউন্ডিং অফ। বা 1.9 ধরো, এবার তোমাকে বললো তুমি ডেসিমেলের পরে কোনো পয়েন্ট নিও না, তাহলে 1.9 মানে কি, 9 পয়েন্টের পরে 9, 9 মানে 5 এর থেকে বেশি, তাহলে আমি এটাকে কি লিখে দেবো, 2.0 লিখতেই পারি, 2 লিখতেই পারি। এটা কি বলা হচ্ছে রাউন্ডিং অফ। ভেরি সিম্পল। তোমরা এটা এক্সেলেও এটা তুমি করতে পারো, দেখবে তোমরা যখন বড় হয়ে যে কোনো রিডিংকে তোমরা যখন এক্সেলে পুট করবে, তুমি যদি ভাবো যে রাউন্ডিং অফ করে দাও, তোমার সেখানে ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে তুমি রাউন্ডিং অফ করতে পারো। তো এইভাবে তোমরা দেখবে যখন তোমরা ক্যালকুলেশন করবে, পয়েন্টের পরে অনেকগুলো ডিজিট চলে আসছে, অত ডিজিট তো তোমার নেওয়া মিনিংলেস না, সেই জন্য তুমি কি করবে, রাউন্ডিং অফ করে দেবে। তার মানে তোমার পয়েন্টের পরে তুমি যতগুলো তুমি ডিজিট রাখতে চাও, ঠিক তার পরের ডিজিটটাকে তুমি দেখবে যে সেটা 5 এর থেকে কম না বেশি। যদি 5 এর কম হয় তাহলে যেটি আছে সেটিই রেখে দেবে, যদি 5 এর বেশি হয়ে যায় তাহলে ঠিক তার আগের সংখ্যাটা কি করে দেবে, চেঞ্জ করে ঠিক তার জাস্ট পরের ডিজিটটা লিখে দেবে। ধরো যদি এখানে 3 থাকে, 3 জায়গায় লিখে দেবে 4। ক্লিয়ার হয়েছে? আজকে আমার এইটুকুই ডিসকাস করার ইয়ে ছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।